নয়নতারা জানে না কেন, তবে হাসি পেল ভীষণ সোহানের অবস্থা দেখে। নাফিসার এমন ব্যবহার মোটেও যৌক্তিক মনে হলো না। যে পুরুষ ঘরে স্ত্রী থাকা অবস্থায় প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলার উদ্দেশ্যে আসে, তার এমন ব্যবহারই প্রাপ্য। কিসের ভাই বোনের সম্পর্ক? যে সম্পর্কটা দীর্ঘদিন যাবৎ একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা আজ হঠাৎ করে আবার ভাই বোনের সম্পর্ক বলে চালিয়ে দেওয়া যায় নাকি? তার থেকে বড় কথা, এত কিছু হওয়ার পরেও সোহান আবার কোন আক্কেলে নয়নতারার সাথে কথা বলতে আসে? একজন মানুষের বিন্দু পরিমাণ লজ্জা থাকলে তো এমনটা করার কথাও না। সোহান মিনমিনে গলায় নাফিসাকে উদ্দেশ্য করে বলল, এত রাগ করছো কেন তুমি? আমি তো এমনি কথা বলতে এসেছিলাম নয়নের সাথে। নাফিসা খেকিয়ে উঠে বলল, ওর সাথে কেন কথা বলতে হবে? হ্যাঁ, কিসের কথা আছে তোমার ওর সাথে? পুরনো প্রেম কি আবার জেগে উঠলো নাকি? আমাকে রাগিও না, পুরনো প্রেম জেগে ওঠা একদম ঠান্ডা করে ছেড়ে দেব। ঘরে চলো। কথাটা বলেই নাফিসা এবার নয়নতারার দিকে তাকিয়ে ওকে শাসিয়ে বলল, আর তোকেও বলছি, একদম আমার স্বামীর দিকে নজর দিবি না। লজ্জা করে না একটা বিবাহিত পুরুষের সাথে কথা বলতে? কি ভেবেছিস আমার সংসারটা ভাঙবি? নয়নতারা ব্যঙ্গাত্মক হেসে বলল, সংসার ভাঙা তোর স্বভাব, আমার না। শেষবারের মতো তোদের দুজনকেই বলছি, বেরিয়ে যা, আমার চোখের সামনে আসবি না আর কখনো। আর তোর স্বামীর দিকে আমি কেন, কোনো কুকুরও নজর দেবে না। জানি না তুই কি করে নজর দিলি, হয়তো দুজন একই শ্রেণীর বলে। নয়নতারা জানে এখন নাফিসা সমানে ওর সাথে কথা পেঁচিয়েই যাবে, তো পেঁচিয়েই যাবে। নয়নতারার স্বভাবের সাথে এত কথা বলা যায় না, ঝগড়াও করতে পারে না নয়নতারা। তাই চুপচাপ 2 কদম পিছিয়ে গিয়ে ওদের মুখের উপরে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। বিস্ময়ে নাফিসার মুখ হা হয়ে গেল। এইভাবে অপমান করলো নয়নতারা ওকে, এইভাবে ওর বাড়িতে ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এত সাহস বেড়ে গেছে, আবার মুখে মুখে তর্কও করলো। আর এই সব কিছু হলো শুধুমাত্র সোহানের জন্য। কটমট করে সোহানের দিকে তাকিয়ে বলল, ঘরে চলো। আর কোনোদিন যদি তোমায় নয়নের সাথে কথা বলতে দেখেছি, তবে সেদিন তুমি বুঝবে নাফিসাকে। মনে রেখো, যেমন তেমন মেয়েকে তুমি বিয়ে করনি। আমার কাছ থেকে ছাড়া পাওয়া অতটাও সহজ না। আজ ছুটির দিন। একটা পার্কে হিমেল নয়নতারাকে ডেকেছে। হিমেল খেয়াল করেছে গত 2 দিন ধরে মনটা কেমন উড়ু উড়ু করছে। সারাক্ষণ মাথায় কিছু একটা ঘোরে। বিয়ে করতে মন চায়, তবে এমনটা তো হিমেলের সাথে হওয়ার কথা ছিল না। হিমেল তো কোনো কালেই এমন স্বভাবের ছিল না। তবে কি কখনো প্রেমে পড়েনি তার জন্য এমন স্বভাবের ছিল না? তবে কি এখন হিমেল নয়নতারার প্রেমে পড়ে গেল? হতেই পারে। আজ হিমেল কিংবা নয়নতারা কাউকেই আর কারোর জন্য অপেক্ষা করতে হলো না। দুজনে একদম ঠিক ঠিক সময়ে পার্কে এসে উপস্থিত হলো। রোজকার মতন নয়নতারা সেই স্বাভাবিক বেশভূষাতেই এসেছে। 2-3 বছর আগে হিমেলের একটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছিল। 2-3 বার দেখাও করেছিল সেই মেয়েটার সাথে, এবং যে কয়বারই দেখা করেছে হিমেল খেয়াল করেছে মেয়েটা প্রচণ্ড সেজেগুজে আসতো। দামি জামা, মুখে গাঢ় মেকআপের প্রলেপ, কথাবার্তার ভাবভঙ্গি অন্যরকম ছিল। মানে মেয়েটা নিজের চালচলনে একটা অন্যরকম আভিজাত্য প্রকাশ করার চেষ্টা করত। আরও 2-3 জায়গায় মেয়ে দেখেছে, তারাও সবসময় সেজেগুজেই পাত্রপক্ষের সামনে এসেছে। তবে নয়নতারার ক্ষেত্রে এই ব্যাপারটার ব্যতিক্রম ঘটেছে। যাদের গায়ের রং কালো তারাই নাকি আরও কৃত্রিমতার সাহায্যে নিজের গায়ের রং ঢাকার চেষ্টা করে। তবে হিমেল নয়নতারার ব্যাপারে এই বিষয়টায় সম্পূর্ণ উল্টো খেয়াল করেছে। নয়নতারা কখনো নিজের গায়ের রং হিমেলের সামনে লুকানোর চেষ্টা করেনি। নয়নতারার মাঝে যে সাধারণ ব্যাপারটা আছে সেটাও কখনো লুকানোর চেষ্টা করেনি। কোনো কিছু বাড়তি দেখানোর চেষ্টা করেনি, বরং নয়নতারা যেমন তেমনভাবেই হিমেলের সামনে এসেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। বিকেলে গরম তেমন নেই, সূর্য ডুবতে শুরু করেছে। আবহাওয়াটা এখন ভারী সুন্দর, না বেশি গরম না ঠান্ডা। হিমেল হাঁটতে চাইল, তবে নয়নতারা বসে কথা বলতে চাইল। হিমেলের কাছে মনে হলো এই সুন্দর আবহাওয়াটা হেঁটে হেঁটে উপভোগ করলে বোধহয় ভালো লাগবে। তবে নয়নতারার মনে হলো তার ব্যতিক্রম। একটা গাছের নিচে রাখা বেঞ্চের উপরে গিয়ে বসলো। আজ আর হিমেল আগে আগে কিছু বলল না। আজ নয়নতারাই আগে প্রশ্ন করলো হিমেলকে, আপনার কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আগে? উত্তরটা দিতে হিমেলের এক মুহূর্ত সময় লাগলো না, কেননা কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি হিমেল। এই বিষয়গুলো হিমেলের খুব একটা পছন্দ ছিল না।
কণ্ঠে এক রাশ অনীহা সমেত বলল, না। কেন? না মনের মতন কাউকে পেয়েছি, না খোঁজার চেষ্টা করেছি। আসলে আমি একটা বিষয় খেয়াল করেছি, প্রেমে পড়লে মেয়েরা কেমন যেন একটা হয়ে যায়, ইম্যাচিউর, যেটা আমার পছন্দ না। আমার জীবনে অনেক ঝামেলা আছে, তাই আমি এইসব ঝামেলার মাঝে আবার সেই ইম্যাচিউর মেয়েটাকে চাই না। সবসময় চেয়েছি এমন কেউ আসুক যে আমাকে বুঝবে। ধরুন কোনো কারণে আমি তাকে সময় দিতে পারছি না, তো এমন সময় সে যদি আমাকে না বুঝে উল্টা আমার উপরে রেগে থাকে, তবে কি আমার ভালো লাগবে? নয়নতারা ছোট করে উত্তরে বলল। বুঝতে পেরেছি। নয়নতারা ভেবেছিল হিমেলও বোধহয় ওকে এই প্রশ্নটা করবে, তবে হিমেল তা করল না। নয়নতারা নিজেই আবার বলল, আমাকে এই প্রশ্নটা করবেন না। হিমেল বেশ স্বাভাবিক গলায় বলল, হুম, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার অতীতে কে আপনার জীবনে ছিল, আপনি কাকে কতটুকু ভালোবেসেছেন, সেসব আমার কাছে গুরুত্বপূর্ণ না। তবে আপনি বর্তমানে আমাকে পছন্দ করেন কিনা, ভবিষ্যতে আমাকেই ভালোবাসবেন কিনা, শুধুমাত্র আমাতেই সীমাবদ্ধ থাকবেন কিনা, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। হিমেলের উত্তরটা ভালো লাগলো নয়নতারার কাছে। তবে নয়নতারার মনে হলো যদি হিমেলের সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর হয়, তবে হিমেলকে আগে নয়নতারার জীবনের পুরনো সম্পর্কের কথাটা খোলসা করে বলা উচিত। যদি সত্যি ওদের মাঝে কোনো সম্পর্কের সূচনা ঘটে, তবে হিমেলের জানার অধিকার আছে নয়নতারার প্রথম ভালোবাসার কথা। নয়নতারা যে একজনকে ভালোবেসে খুব জঘন্যভাবে ঠকে গিয়েছিল, সেটা জানার দরকার হিমেলের। আমার একজনের সাথে সম্পর্ক ছিল, দীর্ঘ 5 বছরের সম্পর্ক। এটা হলো একে অপরকে ভালোবাসি বলার পরের 5 বছর। তবে তার আগে কোনো কিছু না বলেই অনেক বছরের সম্পর্ক ছিল আমাদের মাঝে। আমার বড় আব্বুর ছেলে। আপনার সমস্যা থাকলে বলার দরকার নেই, আমি জানতে আগ্রহী নই। আমি বলেছি আপনার অতীতে কে ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই নয়নতারা। তবে আমি জানাতে চাই আপনাকে, একটা নতুন সম্পর্ক শুরু করার আগে পুরনো কিছু সম্পর্কের কথা জানানো উচিত, যেন কখনো সেই পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। হিমেল বুঝল নয়নতারা ওকে কথাটা না বলে শান্তি পাবে না, আর তাই হিমেল নয়নতারার ইচ্ছেকেই সমর্থন জানালো। ঠিক আছে, আপনার যা বলতে ইচ্ছে হয় বলুন, আর ভাববেন না আমি বিরক্ত হব। আমি ভীষণ মনোযোগী শ্রোতা। নয়নতারা আশ্বস্ত হলো একটু, বিরক্তি নিয়ে বলতে শুরু করলো। বেশি কিছু বলবো না আপনাকে, কেননা এত বছরের সম্পর্কের সব খুঁটিনাটি তো আর বলা সম্ভব না। আর ওগুলো বলতে আমার ভালোও লাগবে না। 3 বছর আগে সোহান বিদেশ যায় কাজের সূত্রে। বিদেশ যাওয়ার আগে আমাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়, আমাকে আংটি পরিয়ে রেখে যায়। তবে 3 বছরে আমার সাথে সম্পর্ক থাকাকালীন ও আবার আমার বোনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, এবং এখন ওদেরই বিয়ে হয়েছে। হিমেল বিরক্তির সাথে বলল, এনার কথাটা কি না বললে হয় না? আপনি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এমন মানুষ আমার অপছন্দ। উনার বোন হয়ে আপনি এতটা ব্যতিক্রম কি করে হলেন? নয়নতারা আলতো হেসে বলল, আমি ওদের দুজনের থেকেই ব্যতিক্রম হয়েছি। মানে আমার বোন আর আমার বড় ভাই। আমার বাবা সবসময় এটাই বলে। আসলে ওরা কেউ আমার বাবার শিক্ষাকে খুব একটা গুরুত্ব দেয়নি, তবে আমি গুরুত্ব দিয়েছি। আমার জন্য আমার বাবার বলা প্রত্যেকটা কথা আদেশ ছিল, সেজন্য আমি একটু অন্যরকম হয়েছি। ওদের দুজনের বিয়েতে আপনি গিয়েছিলেন নাকি? আমাদের বাড়ি থেকেই বিয়েটা হয়েছে। বাবা রাজি ছিল না। নাফিসাকে অনেক বকাবকি করেছে, গায়ে হাত তুলেছে অবধি। মাও হাত তুলেছে, তবে কোনো লাভ হয়নি। আসলে নাফিসা না ছোটবেলা থেকেই ভীষণ স্বার্থপর। ও সবসময় শুধু নিজেরটুকুই বোঝে। ওর নিজের সুখের ব্যবস্থা করতে যা করতে হয় তাই করবে। আর আমার মাও চেয়েছিল বিয়েটা আমাদের বাড়ি থেকেই হোক। এর পেছনে অনেক ঘটনাই ছিল যা আমি বলতে আগ্রহী নই। হিমেল অবিশ্বাস্য গলায় বলল, তাই বলে আপনার বোন এমনটা করলো কিভাবে? ওকে উস্কানি দেওয়ার জন্য অনেক মানুষ ছিল। যেমন? আমার ভাবি, সোহানের মা, মানে আমার বড় আম্মু। আসলে আমি দেখতে খারাপ তো, তাই ওনার আমাকে পছন্দ ছিল না। তবে নাফিসা দেখতে খুব সুন্দর। ছোটবেলা থেকে উনি নাফিসাকে বেশ ভালোই আদর করতেন। অন্তত আমার থেকে তো বেশিই করতেন। ওনার একটাই কথা ছিল, ওনার ছেলে যখন নিজেদের মাঝেই বিয়ে করবে, তখন নাফিসাকে পছন্দ না করে আমাকে কোন দুঃখে পছন্দ করলো। সোহানকে দোষ দিয়ে লাভ নেই, আমি দেখতে সুন্দর না, নাফিসা সুন্দর। নয়নতারার বলা শেষের কথাটা হিমেলের পছন্দ হলো না। গম্ভীর গলায় বলল, নিজেকে অসুন্দর বলার কিংবা ভাবার কোনো কারণ নেই। যার চোখে আপনাকে সুন্দর লাগার এমনি লাগবে। আপনার একটা জিনিস পছন্দ মানে সেটা সুন্দর, আর আপনার একটা জিনিস পছন্দ না মানে সেটা অসুন্দর, এটা ভুল। যা আপনার চোখে অসুন্দর তা অন্যের চোখে সুন্দর হয়ে উঠতে পারে। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। নয়নতারা এবারে একটু শব্দ করে হেসে উঠে বলল, তবে এই বিষয়টা আমার ক্ষেত্রে যায় না। দৃষ্টিভঙ্গি বদলালেও আমি অসুন্দরই থাকবো। ছোটবেলা থেকে এই কথাটা খুব সুন্দরভাবেই আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলতো জানেন, আমার গায়ের রং একদম রাতের অন্ধকারের মতো কুচকুচে কালো।
আর আমার রাতের অন্ধকার ভীষণ পছন্দ। রাত অন্ধকার হোক, তবুও রাতে আমি একটা শান্তি খুঁজে পাই। দিনটা তো কেটে যায় ছলনা, প্রতারণা আর হাহাকারের মাঝে। দিনের আলোয় থাকে শুধুমাত্র কর্মজীবনের ব্যস্ততা, আর রাতের আঁধারে থাকে কেবলই শান্তি। সারাদিনের ব্যস্ততা শেষে এক মুঠো শান্তির নাম রাত। রঙে কি এসে যায়? কত সাদা রঙের আড়ালের নোংরা মন দেখলাম, এবার না হয় রাতের অন্ধকারে একটু স্বচ্ছতা দেখব। নয়নতারা হা করে কিছুক্ষণ হিমেলের দিকে তাকিয়ে থাকলো। লোকটা কি বোঝাতে চাইল? এত গভীর কথা নয়নতারা বোঝে না। একটু সহজ ভাষায় বোঝালেই তো হতো। আপনি কি সবসময় এমন কঠিন ভাষা দিয়ে কথা বলেন? নয়নতারার প্রশ্নে হিমেল ভ্রু কুঁচকে বলল, কঠিন ভাষায় কোথায় কথা বললাম? তবে আমি বুঝলাম না কেন আপনার কথাগুলোর মানে। হিমেল বেঞ্চে গা এলিয়ে দিয়ে বলল, বোধহয় আপনি বুঝতে চাননি আমার কথাটা। যাই হোক নয়নতারা, একটা কথা বলি। বয়স আমার অনেক হয়েছে, প্রেম করার বয়স আর নেই। রোজ রোজ বাড়ির লোকদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এইভাবে দেখা করার বয়সও নেই। এবার আমার বিয়ে করা দরকার। সোজাসুজি আপনাকে বলছি, বিয়ে করবেন আমাকে? এমন খোলামেলা প্রস্তাব নয়নতারা এর আগে কারোর কাছ থেকে পায়নি। সোহান এইভাবে কখনোই বলেনি। হিমেলের থেকে প্রস্তাব পেয়ে ভালো লাগলো নাকি অস্বস্তি হলো বুঝতে পারছে না, কিংবা দুটো অনুভূতির হয়তো সংমিশ্রণ ঘটল। নয়নতারার কী উত্তর দেওয়া উচিত সেটাও ভেবে পেল না। এত কঠিন একটা সিদ্ধান্ত নয়নতারা কী করে একা নেবে? জীবনের সকল সিদ্ধান্তে আকবর সাহেব শক্ত করে নয়নতারার হাতটা ধরে থেকেছে, পাশে থেকে ভরসা দিয়েছে, ঠিক ভুল যাচাই করে দিয়েছে। আজ নয়নতারা কী করে একা একা এই কঠিন সিদ্ধান্ত নেবে? পারবে না। ওই মানুষটার থেকে পরামর্শ নিতে হবে। দিন শেষে ওই মানুষটা যা বলবে নয়নতারা তাই করবে। ইতস্তত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি এত বড় একটা সিদ্ধান্ত একা নিতে পারবো না। এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমার সেই সিদ্ধান্তে আমার পুরো পরিবার সম্মতিও দিয়েছিলেন। তবে আমার সেই সিদ্ধান্তটা ভুল ছিল, আর এবারে আমি সেই ভুলটা করতে চাই না। আমি আগে আমার বাবাকে জানাবো, আমার বাবা যা বলবে তাই হবে। হিমেল সম্মতি জানিয়ে বলল, বেশ, আমি আপনার সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানাই। তবে একটা কথা বলি আপনাকে নয়নতারা, আমাকে বিয়ে করলে হয়তো আপনি ঠকবেন না, আর আপনাকে বিয়ে করলে যদি আমায় ঠকতে হয় তবুও আমি আপনাকেই বিয়ে করতে চাই। জীবনে ঠিক ভুল অনেক সিদ্ধান্ত নিয়েছি, যদি এই সিদ্ধান্তটা ভুল হয়তো হবে, আর ঠিক হলে তো হয়েই গেল। চলুন না, ঠিক ভুল একপাশে রেখে দুজনে এই সিদ্ধান্তটা নিয়েই নিই। যা হবে তা পরে দুজনে একসাথে দেখে নেব। নয়নতারা বিস্ময় ভরা দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। মানুষটা খুব অদ্ভুতভাবে কথা বলে, একদম অন্যরকম। হিমেলের ভাবনা, চিন্তা, কথাবার্তা সব কিছু সবার থেকে আলাদা। এই মানুষটাও তো বোধহয় সবার থেকে আলাদাই হবে। বাকি সবাই যেমন নয়নতারাকে কষ্ট দিয়েছে, হয়তো এই মানুষটা তার ব্যতিক্রম হবে, হয়তো ভালোবাসবে নয়নতারাকে। রাতের খাওয়া দাওয়া শেষে সবাইকে ড্রয়িং রুমে আসতে বলল হিমেল। অনিচ্ছা সত্ত্বেও রুমার নাকেও এসে বসতে হলো। প্রত্যেক দিন সবার এত নাটক আর ঠিক সহ্য হয় না। আরে বাবা, নিজেদের মাঝে যা আলোচনা করার করুক না, রুমানাকে এর মাঝে টানার কি আছে? ওর কথা তো শুনবে না কেউ, আবার কিছু বললেও তো দীপার সমস্যা হয়ে যাবে। তার থেকে কি ভালো ছিল না ঘরে গিয়ে একটু ফোন চালাতো? যত সব। মাঝে মাঝে রুমানা ভাবে কেন বিয়ে করে এই বাড়িতে এসেছিল। এমন বাড়িতে যাওয়া উচিত ছিল যে ছেলের চার কোলে কেউ নেই। এই বাড়িতে তো নিয়মিত মমতা বেগমের সাথে ঝামেলা লেগেই থাকে। তার উপরে আবার 2 দিন পর পর দীপা এসে হাজির হয়। রুমানার তো পছন্দ একদম নির্ঝঞ্ঝাট সংসার। হ্যাঁ, হাসানকে নিয়ে কোনো অভিযোগ করা যায় না, মানুষটা ভালো। রুমানার কথায় ওঠে আর বসে, তবে মাঝে মাঝে আবার একটু বিগড়েও যায়। রুমানার অতিরিক্ত কথা বলা ঠিক পছন্দ করে না, তবে রুমানার হাসানের এতটুকু অবদ্ধতাও পছন্দ না। সে যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই। ডেকেছে যখন তখন যাওয়া উচিত। হিমেল তো সচরাচর এইভাবে ডাকে না, আজ কেন ডাকলো সেই কারণটা তো জানতেই হবে। আজ কাদেরও উপস্থিত আছে। সেদিনের হিমেলের খোঁচা দেওয়ার পর আর তাকে খুব একটা দেখা যায়নি এইসব ব্যাপারের মাঝে। তবে আজ হিমেলই ডাকলো, সেই জন্য আসতে বাধ্য হয়েছে। তাছাড়া হিমেলের ব্যবহারের জন্য দীপা 1000 বার ক্ষমা চেয়েছে। এতটাও রাগ নিয়ে থাকা উচিত না। সবাই এসে বলতেই হিমেল কণ্ঠ গম্ভীর করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মা বাবার অবর্তমানে তুমি আমার অভিভাবক। আমি বরাবরই তোমার সব কথা শুনে এসেছি, তোমার থেকে পরামর্শ নিয়েছি। তবে এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। এখনও তোমাদের সবাইকে এই কথাটা জানাচ্ছি পরামর্শ নেওয়ার জন্য না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা শুধু জানাচ্ছি তোমাদের। রুমানা ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল,
তাহলে আমাদের জানানোরই কি প্রয়োজন ছিল হিমেল? আমাদের মতামতের যখন কোনো গুরুত্ব নেই, অযথা এইভাবে ডেকে এনে বসানোর কি মানে? হিমেল বেশ স্বাভাবিক গলায় বলল, আপনি ছেলে উঠে যেতে পারেন ভাবি, আমি তো আটকে রাখিনি। আমি সবাইকে আসতে বলেছি, যার ইচ্ছে হবে আসবে, যার ইচ্ছে হবে না আসবে না। রুমানা তেতে উঠে কিছু বলতে চাইল, তবে হাসান থামিয়ে দিল। এই বিষয়টাই রুমানার পছন্দ না। রুমানা বুঝতে পারে হাসানের নিজের ভাই, বোন আর মায়ের প্রতি অনেক টান, যেটুকু চুপচাপ থাকে রুমানার ভয়ে। আপাতত সবার সামনে কিছু বলল না, ভাবলো ঘরে গিয়ে বাকি বোঝাপড়া করে নেওয়া যাবে। মমতা বেগমের কপালে চিন্তার রেখা দেখা গেল। কি এমন সিদ্ধান্ত নিয়ে নিল তার ছেলে? হিমেল তো কখনো এইভাবে বলে না, অন্তত ওনাকে জিজ্ঞেস করে সব ব্যাপারে। তবে আজ কি এমন সিদ্ধান্ত যে একা একা নিয়ে নিল? কি ব্যাপার হিমেল, কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? হিমেল জানে ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যদি এখন সবাইকে জানায়, বেশ বড়সড় একটা গোলমাল বেঁধে যাবে। অন্তত মমতা বেগম আর দীপাকে সামলানো ভীষণ মুশকিল হয়ে পড়বে। হাসান আর কাদেরের মাঝে খুব বেশি ভাবান্তর দেখা যাবে না, সেটা হিমেল জানে। বাকি রইল রুমানা। ও খুব বেশি হলে খোঁচা দিতে পারে, এর থেকে বেশি আর কিছু করবে না। আর মাঝে মাঝে একটু দীপা আর মমতা বেগমকে উস্কে দেবে, যাকে বলে আগুনে ঘি ঢালার কাজটা করবে। তবে এত কিছু ভাবলে হিমেলের চলবে না। সিদ্ধান্ত যেহেতু একবার নিয়ে নিয়েছে, তবে আর পিছনে তাকানোর কোনো উপায়ই নেই। এবার হিমেল যদি পিছনে ফিরে তাকায়, তবে নয়নতারার দেয়ালেই পিঠ ঠেকে যাবে। একটা লম্বা শ্বাস নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, নয়নতারাকে আমি বিয়ে করব। হিমেল ভেবেছিল তৎক্ষণাৎ বোম ফাটার মতন একটা আবহাওয়া তৈরি হবে, তবে তেমন কিছুই হলো না। বরং পরিবেশটা ভীষণ শান্ত হয়ে গেল। আর চোখে একবার মমতা বেগম আর দীপার মুখটা দেখে নিল হিমেল। দুজনেই হা করে হিমেলের মুখের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে হিমেল বুঝতে পারল অতিরিক্ত শোকে বোধহয় দুজনেই পাথর হয়ে গেছে। কথাটা শুনেছে ঠিকই, তবে বিশ্বাস করতে চাইছে না। নিজেরাই হয়তো নিজের মনকে বোঝালো ভুল শুনেছে। তবে বাকি তিনজন কেন চুপ করে আছে সেটা হিমেলের জানা নেই, বিশেষ করে রুমানা। এতক্ষণে তো রুমানার খোঁচানো শুরু হয়ে যাওয়ার কথা ছিল। সেই সাথে নয়নতারার সাথে নিজের অবস্থানের পার্থক্য করা শুরু করার কথা ছিল। বেশ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন কেউই কিছু বলল না, তখন হিমেল পুনরায় বলে উঠল, ওই 1 সপ্তাহ আগে যাকে দেখতে গিয়েছিলাম, সেই নয়নতারাকে আমি বিয়ে করব, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই তাড়াতাড়ি করব। আগামী পরশু আমরা আবার ওদের বাড়িতে যাচ্ছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। এবার আর চুপ থাকতে পারল না দীপা। তড়িৎ গতিতে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালিয়ে হিমেলকে উদ্দেশ্য করে বলল, মাথা ঠিক আছে তোর? কি আবোল তাবোল বলছিস? হ্যাঁ মানছি তোর ওদের জন্য খারাপ লাগতে পারে, ওই মেয়ের জন্য খারাপ লাগতে পারে, তাই বলে বিয়ে করে নিবি তুই? আর তোর এই সিদ্ধান্ত আমরা মানব সেটা ভাবলি কি করে? মা, তুমি কিছু বলো ওকে। মেয়ের কথায় সায়জা নিয়ে মমতা বেগম বলে উঠলেন, দীপা তো ঠিকই বলেছে, তুই ভাবলি কি করে ওই মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাবো? আমার এমন হিরের টুকরো ছেলের পাশে অমন কয়লার মতন বউ আনবো আমি? তাছাড়া ওই মেয়ের বয়স বেশি, বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হবে, ওর সাথে তোর বিয়ে হবে না। একে একে সবাই নিজেদের মতামত জানালো। সবার মতামতই হিমেলের সিদ্ধান্তের বিপক্ষে গেল। হিমেল মনোযোগ দিয়ে সবার মতামতই শুনল। এতক্ষণ যাবেত হিমেলকে চুপ থাকতে দেখে সবার চিন্তা আরও বাড়ল। দীপা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, চুপ করে আছিস কেন? কিছু বল। হিমেল এবারেও স্বাভাবিক গলায় বলল, আমার যা বলার তা তো আমি বলেই দিয়েছি, আর কি বলবো? আমি তো আগেই তোমাদেরকে জানিয়েছি, আমি তোমাদের থেকে পরামর্শ চাইছি না, শুধুমাত্র জানাতে হবে বলে আমার সিদ্ধান্তটা জানাচ্ছি। দীপা অবাক না হয়ে পারল না। কি হয়ে গেল এই ছেলের হঠাৎ করে যে বিয়ের জন্য এমন তাড়া দেওয়া শুরু করে দিল? হ্যাঁ, এটা ঠিক, হিমেলের যা মন চায় তাই করে, কিন্তু অন্তত মা আর বোনের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। তবে আজ তো তাও দিচ্ছে না। এমন বদলে গেল কি করে? ওই বাড়িতে যাওয়াই বোধহয় ভুল হয়ে গিয়েছিল। নিশ্চয়ই জাদুটোনা কিছু করেছে। দীপা এগিয়ে এসে হিমেলের পাশে বসে গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খারাপ করছে হিমেল? ওই বাড়িতে যাওয়াই আমাদের উচিত হয়নি, নিশ্চয়ই কোনো কালো জাদু করেছে। আচ্ছা, আমরা চলে আসার পর তুই তো অনেকক্ষণ ওখানে ছিলি একা, ওরা কি কিছু দিয়েছিল যা তুই খেয়েছিস? কি করেছিল ওরা তোর সাথে বল? হিমেল আচর্যান্বিত গলায় বলল, কি বলছো এসব? কি করবে ওরা আমার সাথে? কিছু তো হয়েছে, ঘটকের থেকে তো শুনেছিলাম ওই মেয়ের বিয়ে হচ্ছিল না, নিশ্চয়ই আমার ভাইয়াকে ফাঁসিয়েছে। শোন,
আমি একজন খুব ভালো হুজুরকে চিনি, তোকে কালকে ওনার কাছে নিয়ে যাব। তুই দেখিস ভাই, সব ঠিক হয়ে যাবে, তোর মাথা থেকে ভূত নেমে যাবে। হিমেল এবারে সত্যিই নিজের হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। ওর হাসি দেখে দীপার চিন্তা আরও বাড়ল। মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, দেখেছো মা, দেখেছো কেমন পাগলের মতো হাসছে? আমি বলছি তোমাকে, ওর উপরে জিনের আসর পড়েছে। ওই মেয়ে নিশ্চয়ই কিছু করেছে, না হলে আমার ভাইটার হঠাৎ করে এমন মতিভ্রম কেন হলো? মেয়ের কথা শুনে মমতা বেগমও চিন্তায় পড়ে গেলেন। সত্যিই কি তবে ওরা কালো জাদু করেছে? হতেই পারে। ছেলের চিন্তায় তিনি আবারও কেঁদে উঠলেন। আহাজারি করতে করতে দীপাকে উদ্দেশ্য করে বললেন, ও দীপা, তুই আমার ছেলেকে কালই হুজুরের কাছে নিয়ে যা। আমার ছেলেটাকে দুদিনেই বশ করে নিল এই মেয়ে। এই মেয়েকে তো কোনো মতেই ঘরে আনা যাবে না। হিমেল আবার শব্দ করে হেসে উঠে বলল, যেই হুজুরের কাছে নিয়ে যাও না কেন মা, এই ভূত নামবে না। আমি যখন ঠিক করেছি নয়নতারাকে বিয়ে করব, তাহলে নয়নতারাকেই বিয়ে করব। আর আমার ব্যবহার থেকে আমার মনে হয় কেউ বুঝুক বা না বুঝুক, তুমি নিশ্চয়ই বুঝেছ যে আমার উপরে কোনো জিনের আসর পড়েনি। তোমার ছেলে এমনই। কাদের এবার উঠে দাঁড়িয়ে বিরক্তিকর গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, এসব আজে বাজে আলোচনার মাঝে যেন যে তুমি আমাকে ডাকো আমি বুঝে উঠতে পারি না দীপা। তোমার ভাইয়ের কি আমার পরামর্শের কোনো দরকার আছে যে আমাকে এখানে এনেছো? শ্বশুর বাড়িতে আমার মতন কোনো জামাই এত অপমানিত হয় না। হিমেল ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার মতন কোনো জামাই এত শ্বশুরবাড়িতে যায়ও না দুলা ভাই, তাহলে অপমানিত হবে কিভাবে? মানে বলতে চাইছিলাম, আপনি তো শ্বশুরবাড়িতেই থাকেন, সেজন্য আপনার প্রতি আমাদের ভালোবাসাটা আলাদা। আপনাকে আপন মনে করে বলে দিই সব। হিমেলের করা মিষ্টি কণ্ঠের অপমানটা কাদেরের বুঝতে বাকি রইল না। দীপাকে চোখ রাঙিয়ে বলল, কাল সকালে আমরা বাড়ি ফিরে যাব। দীপা উদ্বিগ্ন গলায় বলল, সে কি, হিমেলের বিয়ের কথাবার্তা চলছে, এরই মাঝে বাড়ি কি করে চলে যাই? সে তুমি কখন যাবে তোমার ইচ্ছে, তবে আমি কাল সকালে বাড়ি ফিরে যাব। আর মনে রেখো, যদি আমার সাথে না যাও তবে আর কখনো যাওয়ার দরকার নেই। কথাটা বলে কাদের নিজের ঘরে চলে গেল। দীপা মৃদু রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, কি দরকার ছিল এভাবে বলার? তুইও কি চাস না আমি এ বাড়িতে আর আসি? হিমেল আলতো হেসে বলল, চিন্তা করছো কেন এত? আমি আছি তো, কে আসতে দেবে না, আমিও দেখে নেব। আর উনি এসব মুখে ভয় দেখান, উনিও খুব ভালো করে জানেন ওনার সংসার তুমি ছাড়া আর কেউ করবে না। চিন্তা করো না, ছাড়বে না তোমায়। তুমি ভয় পাওয়ার জন্যই ভয় দেখাতে পারে। কথাটা বলে হিমেল উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। তবে মনে পড়ল ওর বাড়ির লোকের স্বভাব ঠিক ভালো না। কাল সকাল পর্যন্ত হয়তো অপেক্ষা করবে না, এই মাঝরাতেই হয়তো আবার নয়নতারার বাড়িতে ফোন করতে পারে। নাম্বার তো আছে নিশ্চয়ই। আর যদি ভুলেও এমন কিছু করে ফেলে, তবে নয়নতারার বাবার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না হিমেল। নয়নতারাকেই বা কী উত্তর দেবে? কোন মুখেই বা বলবে যে নয়নতারাকে বিয়ে করতে চায়? আবারও পিছনে ফিরে তাকিয়ে বিশেষ করে মমতা বেগম আর দীপাকে উদ্দেশ্য করে বলল, যদি এই বিষয়ে আমি না বলা অবধি নয়নতারার বাড়িতে কোনো ফোন গেছে, তবে মনে রেখো মা আর আপা, আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়নতারা এই বাড়িতে পা রাখবে, তাও আমার বউ হয়ে। সেই বাড়িতে তোমাদের কারোর প্রয়োজন হবে না। আর তোমরা খুব ভালো করেই জানো আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলি। সকালবেলা ঘুম থেকে উঠে হিমেল দেখল কাদের আর দীপা চলে যাচ্ছে। ড্রয়িং রুমে পা রাখতেই দীপা আর মমতা বেগমের মৃদু কান্নার আওয়াজ হিমেলের কানে এলো। পাশেই দেখল রুমানা বসে আছে, চোখে মুখে তার এক রাশ বিরক্তি। হাসান কোথায় জানে না, বাড়িতে আছে কিনা সেটাও জানা নেই হিমেলের। আর কাদের তখন সোফায় বসে জুতা পড়ছে। হিমেলকে দেখে দীপা ওর দিকে এগিয়ে গিয়ে গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখিস আর মাকেও দেখে রাখিস। তুই ছাড়া এ বাড়িতে আর কাউকে ভরসা করতে পারি না। আর ওই মেয়েকে বিয়ে করার ভূতটা মাথা থেকে নামা ভাই। তোর বিয়ে নিয়ে অনেক আশা, একটা ভালো বউ খুঁজে বের করবো তোর জন্য। হিমেল দুই হাতে বোনকে জড়িয়ে ধরল। আপাতত এই নিয়ে কোনো কথা তুলতে চাইল না। তৎক্ষণাৎ ভেসে এলো কাদেরের গম্ভীর কণ্ঠস্বর, বিয়ের এত বছর হয়ে গেল, তাও বাপের বাড়ি থেকে যাওয়ার সময় এত কান্নাকাটির কি আছে? এমন ভাব করছো যেন এই বাড়িতে গিয়ে খুব খারাপ থাকো তুমি। দীপা তৎক্ষণাৎ নিজের কান্না থামিয়ে মিনমিনে গলায় বলল, না, তেমন কোনো ব্যাপার না, আসলে মা আর ভাই একা থাকে তাই। ওই বাড়িতেও তো আমার মা আর বাবা একা থাকে, ওদের কথা কখনো ভেবেছো? ওখানে তো তাও তোমার মায়ের এত বয়সী হয়নি। আর বাকি রইল তোমার ভাইয়ের কথা, এত তেজ দেখিয়ে যখন কথা বলতে পারে তখন নিজের খেয়ালও রাখতে পারে। চলে এসো।
হিমেল কড়া কিছু কথা শোনাতে চাইল কাদেরকে, তবে দীপার অনুরোধে থামতে হলো। বলা যায় অনিচ্ছা সত্ত্বেও হিমেলকে থামতে হলো। মমতা বেগম জামাইকে উদ্দেশ্য করে বললেন, বাবা খেয়ে যাও, না খেয়ে যেও না। কাদের গম্ভীর গলায় বলল, আর দরকার হবে না, যথেষ্ট জামাই আদর পেয়েছি। এমন করে বলে না বাবা, তুমি আমার বাড়ির একমাত্র জামাই, তোমার অসম্মান হোক সেটা আমরাও চাই না। হিমেল ছোট মানুষ, ওর কথাই কিছু মনে করো না, তুমি খেয়ে যাও একটু। কাদের এবার বেশ জোর দেখিয়েই বলে উঠল। বললাম তো খাবো না। হিমেল এবার বহুত কষ্টে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলো। দীপা তড়ি ঘড়ি করে এগিয়ে এসে মিনমিনে গলায় বলল, মা যখন বলছে একটু খেয়ে যাই, এখন গিয়ে আবার কখন রান্না করব। কাদের চোখ গরম করে দীপার দিকে তাকিয়ে বলল, তোমার যদি খাওয়ার ইচ্ছে হয় তবে খাও, কিন্তু একটা কথা মনে রেখো, বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, আমি 1 মিনিট অপেক্ষা করব তোমার জন্য। এর মাঝে যদি আসো তবে তবে আমার সাথে যেতে পারবে, না হলে সারা জীবনের বাপের বাড়ি বসে বাপের বাড়ির খাবারই গিলো। এবার আর চুপ থাকা গেল না। অনেক সুযোগ দিয়েছে হিমেল কাদেরকে, তবে এই মানুষটা নিজের সম্মান হারাবে বলেই বোধহয় ঠিক করেছে। এগিয়ে এসে দীপার হাত থেকে ব্যাগটা নিয়ে সোফার উপরে ছুঁড়ে মেরে কাদেরকে উদ্দেশ্য করে বলল, যান তো, আপনি কোথায় যাবেন যান, যেদিকে দুচোখ যায় সেই দিকে চলে যান। আমার বোন যাবেন আপনার সাথে। যদি বিয়ের পর এতগুলো বছর ধরে জামাই সহ খাওয়াতে পারি, তাহলে আমার বোনকে খাওয়াতে কষ্ট হবে না। পেয়েছেনটা কি আপনি? সেই থেকে আমাদের সামনে আপার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন, তো করেই যাচ্ছেন। চাকর পেয়েছেন আমার বোনকে, বিয়ে তো দেয়নি, মনে হচ্ছে আপনার বাড়িতে বিনা পয়সায় চাকরকে পাঠিয়েছি। কাদের দাঁত কেড় মিরিয়ে দীপাকে উদ্দেশ্য করে বলল। তোমার ভাইকে থামতে বলো। হিমেল দীপাকে আড়াল করে দাঁড়িয়ে আবারও রাগান্বিত গলায় কাদেরকে উদ্দেশ্য করে বলল, থামবো না, আজ আমি এটা জেনেই ছাড়বো আপনার সমস্যা কি। কি করে না আমার বোন আপনার জন্য? আপনার কথায় ওঠে আর বসে। আমরা কি করিনি আপনার জন্য? মাসে 30 দিনের মধ্যে 25 দিন শ্বশুর বাড়িতে খান। বছরের 2টো ঈদে নিজেদের ঈদের বাজার না করলেও আপনার বাড়িতে ঠিকই পাঠাতে হয়। আপনার 14 গোষ্ঠীর জন্য কাপড় কিনে পাঠাতে হয়, অথচ এত কিছু দেওয়ার পরেও আপনাদের পেটই ভরে না। এখন আপনাকে দেখে মনে হচ্ছে আমার বোনকে না শেষ করা অবধি আপনি শান্ত হবেন না। কাদের হিমেলকে শাসিয়ে বলল, তোমার এত কথার দাম দিতে হবে হিমেল। রেখে গেলাম বোনকে, দেখি কতদিন পালতে পারো। হিমেল আলতো হেসে বলল, আপনি জানেন আমি আমার বোনকে সারা জীবন পালতে পারবো, তবে আপনি কতদিন আমার বোনকে ছাড়া চলতে পারবেন সেইটা ভেবে দেখবেন। হ্যাঁ, 2 দিন পর হয়তো আরেকটা বিয়ে করবেন, তবে আমার বোনকে পাবেন না। আমার বোন জন্যই আপনার সংসার করেছে। বের হন বাড়ি থেকে। কাদের আর সত্যি সেখানে দাঁড়ালো না, বেরিয়ে গেল। মমতা বেগম হা হুতাশ করে হিমেলকে উদ্দেশ্য করে বললেন, কি করলি এটা? জামাইকে কেউ এভাবে অপমান করে? মেয়েটার সংসার ভেঙে যাবে তো। ওটাকে সংসার বলে না মা। যদি 3 বেলা সবার কথা শুনে কাজের লোকের মতন খেটেই থাকতে হয়, তবে তো অন্যের বাড়িতে কাজ করে খাওয়া এর থেকে ঢের ভালো। একটু হলেও বেশি সম্মান পাবে, তাই না? এতক্ষণ চুপচাপ রুমানা নাটক দেখছিল, এবারে আর চুপ থাকতে পারল না। ঝাঁঝালো গলায় বলল, বোনকে যখন বাড়িতে বসিয়ে রাখার ইচ্ছে, তখন বিয়ে দিয়েছিলে কেন হিমেল? কে চালাবে তোমার বোনকে সারা জীবন? আমাদের কি কোনো কাজ নেই যে একটা বিবাহিত মেয়েকে সারা জীবন বাড়িতে পালবো? রাগে হিমেলের চোয়াল শক্ত হয়ে এলো। তবুও যথাসম্ভব নিজের ভদ্রতা বজায় রেখে রুমানা হিমেলকে উদ্দেশ্য করে বলল, আমার বোনকে নিয়ে আপনার ভাবতে হবে না ভাবি। আপনার স্বামীটাকে খাবে না আমার বোন। আমার স্বামীর টাকায় ওনাকে খাওয়ানো সম্ভব না। আমাদের নিজেদের খরচ আছে, আমাদের নিজেদের ভবিষ্যৎ আছে। আর আপা, আপনাকেও বলি, সামান্য এতটুকু কারণে কেউ সংসার ছাড়ে? কি এমন বলেছিল দুলা ভাই? দীপা মলিন হেসে বলল, আসলে পরপরই হয় রুমানা, তুমি বুঝবে না আমার কষ্ট। হিমেল হলো আমার নিজের ভাই, হাসানো বড় হয়ে গিয়েছে, সেজন্য আমার কষ্টটুকু হিমেলই বুঝলো, তোমরা বুঝলে না কেউ। দীপা এবারে হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুই আজ যা বললি আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল রে ভাই। আমি অন্তত এতটুকু বুঝলাম যে কেউ আছে আমার জন্য। শ্বশুর বাড়িতে কেউ কিছু বললে মুখ ফুটে কিছু বলতে পারিনি এই ভয়ে যে আমার তো কেউ নেই, বাবা নেই, নিজেও চাকরি করি না, এই সংসারটা ভাঙলে যাব কোথায়। তবে এবার থেকে আমি কথা বলবো, কারণ জানবো আমার ভাই আছে। তোমাকে যেতে হবে না ওই বাড়িতে। কারো যদি তোমায় নিয়ে সমস্যা হয় তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমায় আর মাকে নিয়ে আলাদা বাসায় উঠবো। এমন তো আর না এ বাড়িতে থেকে আমার খরচ কম হয়, বরং তোমাদের নিয়ে আলাদা থাকলেই বোধহয় আমার খরচ কম হবে। দীপা হিমেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত কিছু করতে হবে না, তুই শুধু মায়ের খেয়াল রাখিস আর আমি যাই। আমার সংসার সাজানোর জন্য বাবা নিজের জীবনটা অবধি দিয়ে দিল, সেই সংসারটা ভাঙতে দেওয়া যাবে না ভাই। আমি জানি তো দোলা ভাই বাইরে দাঁড়িয়ে আছে, যাবে না আমাকে ছাড়া।
এমনটা না যে আমাকে ভালোবাসে বলে, ও জানে আমি ছাড়া ওর সংসার অচল, সেই জন্য। দীপার কথার মাঝেই কাদেরের কণ্ঠ ভেসে এলো। দরজার দিকে তাকিয়ে দেখলো কাদের দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি দাঁড়িয়ে আছে, যদি সত্যি সংসার করার ইচ্ছে থাকে তবে এসো দীপা। আর যদি আমি একা ফিরি তবে কিন্তু আর তোমায় নিতেও আসবো না, তুমি গেলেও আর গ্রহণ করবো না, 2 দিনের মধ্যে তালাকের কাগজ পাঠিয়ে দিব। দীপা স্মিত হেসে বলল, আসছি। কাদের চলে গেল। দীপা এতক্ষণ শক্ত করে হিমেলের হাতটা ধরেছিল যেন হিমেল কোনো কথা না বলে। কাদের চলে যেতেই হিমেল আবারও রাগান্বিত গলায় বলল, দেখেছো, নিজের অসহায়ত্ব বোঝালোই না, আবার তোমাকে তালাকের ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। তুমি তারপরেও যাবে? উল্টো তালাক দিয়ে দাও ওনাকে, আমি তোমার আরো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। দীপা এবার একটু শক্ত করে হেসে উঠে বলল, আমার আর বিয়ের বয়স আছে নাকি? 10 বছরের সংসারে 9 বছরের ছেলে আর 7 বছরের মেয়ে, ওদেরকে ফেলে রেখে আসি কী করে? সে কারণেই, যে কারণেই হোক, নিয়ে যাচ্ছে তো উনি আমাকে আবার। চল। কথাটা বলে দীপা ব্যাগটা হাতে নিলে হিমেল হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, ব্যাগটা যে নিয়ে যাবে সেই আক্কেলও নেই, রেখে গেছে বউয়ের জন্য। অমানুষ কোথাকার। কথাটা বলেই হিমেল আগে আগে বাইরে গেল ব্যাগটা নিয়ে। মমতা বেগম মেয়েকে নিয়ে গেলেন। কাদের গাড়িতে বসে আছে। হিমেল ব্যাগটা গাড়িতে তুলে দিয়ে নিজেকে শান্ত করে কাদেরকে উদ্দেশ্য করে বলল, আপার সাথে খারাপ ব্যবহার করবেন না, ভাববেন না আপাকে রাখার ক্ষমতা নেই জন্য পাঠিয়ে দিচ্ছি। আপা আপনার সংসার করতে যায় জন্য বাধ্য হয়ে পাঠাচ্ছি। যখন ইচ্ছে নিজে আসবেন, আপাকেও নিয়ে আসবেন, কোনোদিন যেন ওকে বাধা দিতে না দেখি। কি ভেবে যেন কাদের কোনো কথা বলল না। ততক্ষণে সেখানে দীপা আর মমতা বেগমও চলে এসেছে। এবারে হিমেল দীপার মাথায় হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে বলল, তোমার জন্য আমি আছি, যখন ইচ্ছে হবে চলে আসবে, না হলে আমি ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো। কেউ বাধা দিলে সেটাও বলবে। আমি রোজ নিয়ম করে ফোন করে খোঁজখবর নেব তোমার কেমন আছো, আমি সবটা সত্যি বলবে, তারপরে বাকি সবকিছু তোমার ভাই বুঝে নেবে। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা দাঁড় করিয়ে তাতে উঠে বসলো হিমেল। আজ আর বাসে ভিড়ের মাঝে আসতে ইচ্ছে করলো না। মন মেজাজটা আর ভালো নেই। সকালে দীপা কান্নাকাটি করে চলে গেল। হিমেল অবশ্য ফোন করেছিল, তবে কাদের তারপরে নাকি আর কিছু বলেনি। দীপা বলেছে সব ঠিক আছে, তবে হিমেলের এই কথাটা বিশ্বাস হয়নি। কাদের যে ধরনের মানুষ তাতে অশান্তি না করে কোনো মতেই থামবে না। আর ওর বাড়ির লোকজন তো আছেই। হিমেলের এইসব ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখল মনির কল করেছে। আজ অফিসেও আসেনি ছেলেটা। হিমেল ভেবেছিল একবার কল করবে, তবে পরে ব্যস্ততার জন্য আর মনে ছিল না তার। কলটা রিসিভ করে কানে ধরল। হ্যাঁ বল। ফোনের অপর পাশ থেকে মনির উদ্বিগ্ন গলায় বলে উঠল, ভাই মহা ঝামেলায় পড়ে গেছে আমি। হিমেল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর জীবনের ঝামেলা তো তুই নিজেই তৈরি করিস। বিশ্বাস কর, এইবার আমি তৈরি করিনি ঝামেলা, নিজেই তৈরি হয়ে গেছে। আজে বাজে কথা বাদ দিয়ে বল কি ঝামেলা হয়েছে। মনির কাঁদো কাঁদো গলায় বলল, বউ বাপের বাড়িতে নিয়ে গিয়ে তো আসতেই চাই না, ও বলেছে কোনো মতেই নাকি আমার সংসার করবে না। হিমেল শব্দ করে হেসে উঠে বলল, ভালো করেছে, তোর তো বইয়ের এমনি তো দরকার নেই, কি হবে এইসব বউ দিয়ে যে তোর মা আর তোর বোনের কথা শোনে না। মনির দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেল যে হিমেল কথাটা ভালো মনে বলল নাকি ওকে খোঁচা দিয়ে বলল। নিশ্চিত হতে শুধালো, তুই কি আমাকে খোঁচা দিয়ে কথাটা বললি? এতটুকু বোঝার বুদ্ধিও তো নেই। আসলে তোকে খোঁচা দেওয়াটাও বোকামি। আমার শুধু প্রশ্ন একটাই, তুই বিয়েটা করলি কেন? মনির এবারে কিঞ্চিত বিরক্তি গলায় বলল, এসব প্রশ্ন রাখতো, আগে বল বউকে ফেরত আনবো কি করে? হিমেল হাসি থামিয়ে থমথমে গলায় প্রশ্ন করল, কেন আসতে চাইছে না সেটা আগে বল। মনির মিনমিনে গলায় বলল, সেটা বলে তো তুই গালি দিবি। সে আমি তোকে এমনিও গালি দেব, তুই এটারই যোগ্য। যদি আমার থেকে কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে বল, না হলে আমি কিন্তু ফোনটা রেখে দিলাম। মনির তাড়াহুড়ো করে বলল, আরে ফোন রাখিস না, আমি বলছি, তোকে বলছিলাম না আমার শালিকাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই তো আমাকে যেটা বলছিলিস আমি ভেবেছিলাম যাব। অনেক ভাবনা চিন্তা করার পর সাহস করে গিয়ে মাকে বলেছি, সেই নিয়ে ঝামেলা হয়েছে। বড়াপো ফোন করেছিল, বকাবকি করেছে, বলেছে আমি বাড়িতে না থাকলে নাকি আপার সংসার অশান্তি হবে, দুলাভাইয়ের অসম্মান হবে, এমনকি বলেছে আমার বউ যেন, কিন্তু ও থাকেনি, ও ঝগড়াঝাটি করে চলে গেছে। হিমেল স্বাভাবিক গলায় বলল, এখানে তো আমি ভাবির কোনো অন্যায় দেখছি না। মনির বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলছিস তুই? ওর অন্যায় দেখেছিস না?
ও মায়ের আদেশ অমান্য করে চলে গেছে, আপার কথাও শোনেনি। দুলাভাই এসেছিল, কত কথা শোনাতে হলো আমায়। কে জানে আপার সাথে এবার কি ব্যবহার করেছে। হিমেল খেকিয়ে উঠে বলল, আর একবার যদি আমার সামনে তোর এই পালের আব্বা দুলাভের কথা তুলেছিস, সত্যি বলছি তোকে বাড়িতে গিয়ে মেরে রেখে আসবো। আর এই মিনমিনে কণ্ঠ ছাড়, পুরুষ মানুষের মতন মেরুদণ্ড সোজা করে কথা বল, পলত কোথাকার। হিমেলের কথাটা বোধহয় মনিরের আত্মসম্মানে লাগলো। সত্যি মেরুদণ্ড সোজা করে বসে একটু গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, বসেছি, এবার বল। হিমেলের এখন নিজেরই নিজের কপাল চাপড়াতে ইচ্ছা করলো। এমন গাধাও মানুষ হয়? আবার সেই গাধাটাকেই কিনা হিমেল বন্ধু বানিয়েছে। কী করে হিমেল মনিরের সাথে বন্ধুত্ব করলো? মানুষ চিনতে এতটা ভুল করলো হিমেল। রাগান্বিত গলায় বলল, তারপর কি হয়েছে সেইটা বল। ভাবি এখন কেন আসতে চাইছে না? ওর বাবা মা আসতে দিচ্ছে না। ওর যে আসার ইচ্ছে নেই তেমনটা না, ও বলছে এই বাড়িতে নাকি ওর কোনো সম্মান নেই, ওর ইচ্ছের কোনো মূল্য নেই। তারপরে আমি অনেকবার অনুরোধ করার পর আসতে রাজি হয়েছে, কিন্তু আমায় বলেছে আমায় গিয়ে ওকে নিয়ে আসতে হবে। এদিকে এ কথা আমি বাড়িতে বলার পর মা তো রেগে বোম ফাটেনি এখনো? হিমেলের কথাটা মনির বুঝল না, অবুঝের ন্যায় বলল, বুঝলাম না। মানে বোঝাতে চাইলাম তোর মা তো রেগে বোম হয়ে গিয়েছিল, তো সেই বোমাটা এখনো ফাটেনি নাকি অপেক্ষা করছে ভাবি আসার পর ফাটবে? দূর, মজা করিস না। আমি আনতে যেতে চেয়েছিলাম, কিন্তু মা কিংবা বাড়ির কেউ রাজি হয়নি। মা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওর বাবা মা এসে ক্ষমা চেয়ে যদি রেখে যায় তবে মা ওকে বাড়িতে তুলবে, না হলে তুলবে না। এখন আমি কি করি বলতো? আমি পড়ছি মহা ঝামেলায়। হিমেল কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা চিন্তা ভাবনা করে মনিরকে বলল, তুই একটা কাজ কর, আলমারিতে নিশ্চয়ই ভাবির শাড়ি আছে, ওগুলো পরে বসে থাক। তোর মাঝে এমনিতেও পুরুষ মানুষের কোনো গুণ আমি দেখতে পাচ্ছি না, আর আমি আসছি তোর বাড়িতে চেক করতে যে তুই আসলেও পুরুষ মানুষ কিনা। মনিরের মুখটা ছোট হয়ে গেল, অসহায় গলায় বলল, এভাবে বলিস না, একটা সমাধান বল। তোকে সমাধান বলে কি হবে? তুই আমার কোনো কথা শুনিস? আর আমি তো বলবো ভাবি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোর মতন কাপুরুষের সাথে সত্যিই সংসার করা যায় না। একটা কথা ভেবে দেখিস তো, তুই তোর শ্বশুর বাড়িতে গেলে কেমন সম্মান পাস, আর তোর বউ তোর বাড়িতে কেমন সম্মান পায়। তুই তো ভাবিকে সম্মান করতে জানিসই না, আর বাকিদেরকেও ভাবিকে অসম্মান করার সুযোগ তৈরি করে দিয়েছিস। এভাবে কেন বলছিস? এভাবেই বলতে হবে। বউ তোর, তবে শুধুমাত্র আন্টি এই সিদ্ধান্তটা কি করে নেয় যে তোর বউকে বাড়িতে তুলবে না? ভাবির অন্যায়টা কি সেটা আমায় বল। ভাবি যে ব্যাপারটা করেছে সেটা করতে বাধ্য হয়েছে, তোরা ভাবিকে বাধ্য করেছিস। মনির অসহায় গলায় বলল, আমার দোষ এখানে কি বল? তোর কি মনে হয় না আমি সবার মাঝে ফেঁসে গিয়েছি? হিমেল রাগান্বিত গলায় বলল, তুই ফেঁসে গিয়েছিস তোর নিজের দোষে। ব্যালেন্স করতে শেখ। মায়ের জন্য বউ রাখবে কেন, আর বউর জন্য মাই বা রাখবে কেন? তোর বই বা তোর মাকে কথা শোনাবে কেন? তোর মাই বা তোর বউকে কোনো কারণ ছাড়া কথা শোনাবে কেন? তুই কি করিস? আমি তোকে বলছি না যে একতরফা বউকে সাপোর্ট করবি কিংবা একতরফা মাকে সাপোর্ট করবি। যার যখন ভুল হবে তখন সেটাই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবি। তাহলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে, কিন্তু আমি তো জানি তুই তেমনটা করতে পারবি না। তুই কোন নীতিতে চলিস জানিস মনির? মা চলে গেলে মা পাওয়া যাবে না, কিন্তু বউ চলে গেলে আবার বউ পাওয়া যাবে, তাই না? মনির চমকে উঠে বলল, তুই কি করে বুঝলি? মার বড় আপা আমাকে কথাটাই বলেছে। মানে তোকে একটা সত্যি কথা বলি, গালি দিস না। বড় আপা আমাকে বলেছে আমার বউ যদি না আসতে চাই তবে যেন জোর না করি। আমাকে নাকি আবার বিয়ে দেবে। তবে আমি আর বিয়ে করতে চাই না, আমার ওকেই ভালো লাগে। তো গিয়ে বউকে নিয়ে আয়, আর বুক ফুলিয়ে বউকে নিয়ে আসার পর বাড়িতে সবাইকে উদ্দেশ্য করে বলবি আমি ওকে ভালোবাসি, ওকে নিয়েই আমি সংসার করব। বউ আসবে না আর আমার সংসার করা হবে না। হিমেল। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলল। খারাপ লাগে ছেলেটার জন্য। আসলেই সবাই তো আর একরকম হয় না, সবার বৈশিষ্ট্য আলাদা হয়। হিমেল যেমন অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তেমন মনির পারে না। সবাই যদি হিমেলের মতন হতো তবে আজ এই পৃথিবীটা অন্য রকমের হতো। ভালো খারাপ সবাইকে নিয়েই তো এই পৃথিবী। মনিরের উপরে রেগে যায় ঠিকই, তবে মাঝে মাঝে মায়াও হয়। ওকে যেমন বড় করে তোলা হয়েছে তেমনই তো হবে ওর মন মানসিকতা। অবশ্য এখানেও একটা প্রশ্ন আছে, হিমেলেরও এমন মন মানসিকতা হওয়ার কথা ছিল না। যে পরিবেশে বড় হয়েছে হিমেল নিজেও মাঝে মাঝে ভাবে কিভাবে নিজের পরিবারের থেকে এতটা ব্যতিক্রমী হলো। তবে যাই হোক, ভালোই হয়েছে, অন্তত অন্যায় কিছু তো করে না। কণ্ঠটা নরম করে মনিরকে উদ্দেশ্য করে বলল, নিচে নাম। মনির অবুঝের ন্যায় বলল, খাট থেকে
কিন্তু কি করব আমি খাট থেকে নিচে নেমে? হিমেল দাঁত কিরমিরিয়ে বলল, শালা বলদ, বাড়ির নিচে আসতে বলছি। আমি 10 মিনিটে পৌঁছবো। যদি ঠিক সময় তোকে বাড়ির নিচে না পাই, মনে রাখিস উপরে গিয়ে তোর কাপড় চোপড় খুলে তোকে পেটাবো। মনির আতঙ্কিত গলায় বলল, না, এমন কিছু করিস না, আমি নামতেছি নিচে, তুই আই। কিন্তু কি করব নিচে নেমে? ভাবিকে আনতে যাব। মনির আবারও আতঙ্কিত গলায় বলল। মা মেরে ফেলবে আমায়। হিমেল গা ছাড়া ভাব নিয়ে বলল, ভালোই হবে, ভাবির বিয়ে দেবো আবার, না হলে আমি বিয়ে করে নেব। ভাবি তো দেখতে সুন্দর মাশাআল্লাহ, তোর সাথে তেমন একটা মানায়ও না। এমনিতেও তুই না গেলে 2 দিন পর ভাবি নিজেই ডিভোর্স দিয়ে দেবে তোকে। তারপরে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, তোর চোখের সামনে তোর বউকে নিয়ে ঘুরে বেড়াবো, তখন ভালো লাগবে তো দেখতে। মনির কাঁদো কাঁদো গলায় বলল, তুই বিয়ে করবি না সেটা আমি জানি, কিন্তু সত্যি কি ডিভোর্স দিয়ে দিবি আমায়? অন্য কাউকে বিয়ে করার নেবে? না করার কি আছে? তোর মতন গরুর জন্য কে বসে থাকবে রে? তোকে দিয়ে ঘাস খাওয়াই সম্ভব। আর আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভাবি এবার ছক্কা হাঁকাবে। মনিরের অন্তরাত্মা কেঁপে উঠল। এই বউকে তো মনির ছাড়তে পারবে না, ভালোবেসে ফেলেছে তো। এই বয়সে এসে এমন কম বয়সে সুন্দরী বউ পাবে সেটা তো মনির আশাই করেনি। সেখানে যখন পেয়ে গেছে হারিয়ে ফেলবে? না না, এটা হতে পারে না। মা মেরে ফেললে বলবে, মা মেরে ফেললে ফেলবে, তবুও বউকে নিয়ে আসতেই হবে, অন্তত নিজের দখলে তো রাখতে হবে। হিমেল আর নয়নতারার পরিচয়ের 1 মাস কেটে গেছে। হিমেল কোনো তাড়াহুড়ো করেনি। ওর কাছে মনে হয়েছে যে এই 1 মাসই যথেষ্ট নয়নতারাকে চেনার জন্য। আর হিমেলের যত দূর মনে হয় নয়নতারাও এই 1 মাসে হিমেলকে বেশ ভালোই চিনে গেছে। অন্তত হিমেল ভালো কি খারাপ এই সন্দেহটা মিটেছে। যদি কাউকে নিয়ে নিশ্চয়তা দেওয়া যায় না, যদিও কাউকে নিয়ে নিশ্চয়তা দেওয়া যায় না, তবে হিমেলের উপরে একটু হলেও ভরসা তো জন্মেছেই। রোজ নিয়ম করে কথা হয় দুজনের, তবে কখনো ভালোবাসার কথা হয় না। খুব সাধারণ কথাবার্তা হয়, নিজেদের জীবনের গল্প শোনায় দুজন দুজনকে। কার কী পছন্দ, কার কী অপছন্দ, সারাদিন কী কী করলো, কোন ঘটনাটা ভালো লাগলো, কোন ঘটনাটা খারাপ লাগলো, এইসব বলে। নয়নতারা যদিও খুব কমই কথা বলতে চায়, তবে হিমেল জোর করে নয়নতারার থেকে সব কিছু শুনে নেয়। প্রশ্ন করলে তার উত্তর না দিয়ে তো থাকা যায় না, তাই নয়নতারাও বাধ্য হয় উত্তর দিতে। তবে নয়নতারা হিমেলের কথাগুলো শুনতেই বেশি ভালো লাগে। মানুষটার কণ্ঠ খুব সুন্দর। যখন হিমেল কথা বলে নয়নতারা যেন কোনো ঘোরের মাঝে চলে যায়। অদ্ভুত সুন্দর মানুষটার কণ্ঠ, খুব গুছিয়ে সুন্দরভাবে কথা বলে। তার বাক্যবিন্যাসে কোনো ভুল থাকে না, তার কথায় বার্তায় আজে বাজে কোনো শব্দ থাকে না। শুদ্ধ বাংলা ভাষায় বেশ গুছিয়ে মার্জিতভাবে কথা বলে নয়নতারার সাথে। আজ সারাদিন অফিসে খুব কষ্ট করে কাজে মন বসিয়েছে হিমেল। হিমেল খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে বিয়ের বয়সটা তার হয়েই গিয়েছে। আর কিছুদিন হলে হয়তো পার হয়ে যাবে বিয়ের বয়স। এই বয়সে একটা বউ না থাকলে সত্যিই চলে না। এই যে এখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে যাবে, বউ থাকলে বউয়ের মিষ্টি হাসিটা দেখেই তো সব ক্লান্তি দূর হয়ে যেত। সেখানে হিমেলের একটা বউ নেই। হিমেল যখন নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিত, তখন একটা বউ থাকলে 1 গ্লাস পানি নিয়ে এসে খেতে দিত, ওড়না দিয়ে কিংবা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দিত, মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করত সারাটা দিন কেমন কাটলো, এত ক্লান্ত কেন। নিজের সব ক্লান্তি ভুলে হিমেল তখন সারা দিনের গল্প শোনাতো। রাতে আবার বউ এসে জিজ্ঞাসা করতো কী খাবে, তারপরে হিমেলের পছন্দ মতো রান্না করতো। তারপরে দুজনে মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার দুজনে মিলে সব কিছু গুছিয়ে ঘরে এসে শুয়ে পড়তো। আর তারপরে থেমে গেল হিমেল। যেহেতু বিয়ে হয়নি, এখন এর চাইতে বেশি আর কিছু ভাবা উচিত হবে না, মোটেও উচিত হবে না। বিয়ের আগে এত কিছু ভাবলে নয়নতারাকে অপমান করা হবে, যেটা হিমেল কোনো মতেই করতে চায় না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া এই পর্যন্তই ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে হিমেল নয়নতারার নাম্বারে কল করলো। রিং হয়ে গেল, কিন্তু নয়নতারা ফোন রিসিভ করলো না। আবারও কল দিল, তাও নয়নতারা রিসিভ করলো না। একে একে 5 বার কল দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। মেয়েটা অত্যধিক ব্যস্ততার মাঝে থাকে, নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও যেন পায় না। হিমেল ভাবল, যদি ওর নয়নতারার সাথে বিয়ে হয়, তবে যদি নয়নতারার ইচ্ছে না থাকে, তবে আর চাকরি করতেই দেবে না। কি দরকার বউকে দিয়ে এত কষ্ট করানোর। এই যে এখন একটু হিমেলের কথা বলতে ইচ্ছে করছে, অথচ নয়নতারার সময় নেই। বিয়ের পরে যদি এমনটা হয়,
হিমেল তো মরেই যাবে। হিমেলের এইসব ভাবনা থেকেই হিমেল আরও বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে বিয়ের বয়স হিমেলের বেশ ভালোভাবেই হয়ে গেছে। তবে হ্যাঁ, কখনোই নিজের সিদ্ধান্ত নয়নতারার উপরে চাপিয়ে দেবে না, ভুলবেও না কখনো এই বিষয়ে কিছু। নয়নতারা যদি চাকরি করতে না চায় তবে করার দরকার নেই, যত কষ্ট করে যেভাবেই হোক হিমেল ঠিক সংসার চালিয়ে নেবে। আর তাছাড়া হিমেলের বেতনও তো কম না, এই বেতনে নয়নতারা শখও নিশ্চয়ই পূরণ করতে পারবে। কতটুকুই বা চাহিদা হবে, ওই তো মাসে না হয় 2টো শাড়ি, প্রতিদিন অফিস থেকে ফেরার পথে একটা বেলি ফুলের গাজরা, কাজল আর কাচের চুড়ি, এইটুকুই তো। তার থেকে বেশি হলেও না হয় মাসে 1-2 বার একটু বাইরে ঘুরতে যেতে চাইবে, আর মাঝে মাঝে হয়তো একটু বিরিয়ানি খেতে চাইবে। খুব বেশি শক্ত না নয়নতারার, এতটুকু পূরণ করতে পারবে হিমেল। আর যদি নয়নতারার শখ আর একটু বেশি হয় তবে হিমেল তাও পূরণ করবে। কথাগুলো ভাবতেই হিমেল আনমনে হেসে উঠল। হিমেলের ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল নয়নতারা কল করেছে। কলটা কেটে দিয়ে নিজেই নয়নতারার নাম্বারে কল ব্যাক করলো। নয়নতারা কলটা রিসিভ করে ব্যস্ত গলায় বলল, দুঃখিত, আসলে আজ কাজের খুব চাপ, মাসের শেষ তো, তাই। কোনো দরকার ছিল কি আপনার? নয়নতারার এতগুলো কথা হিমেলের কানে পৌঁছালো না। নয়নতারা যে ব্যস্ততা বোঝানোর চেষ্টা করলো সেটাও বুঝলো না, সরাসরি বলে উঠল, আজ বাড়িতে গিয়ে মাকে বলবো আপনার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব পাঠায়। পরশু আসছি, তৈরি থাকবেন। নয়নতারার কাজের হাতটা থেমে গেল। কি বলবে বা বলা উচিত ঠিক বুঝে উঠতে পারল না। নয়নতারার নিশ্চুপতার মাঝে হিমেল আবার বলে উঠল, প্রথম দিন যেমন কোনো সাজগোজ ছাড়াই আমার সামনে এসেছিলেন, এবারও ঠিক তেমনভাবেই আসবেন। অত সাজতে হবে না আপনাকে। পরশু শুক্রবার, চাকরিরও সমস্যা হবে না আপনার। আপনি নিশ্চিত? আফসোস হবে না তো কখনো? যা হওয়ার সেটা পরে দেখে নেব। বাচ্চাদের মতো কথা বললেন আপনি। এত কিছু সহ্য করার পর আপনি আমায় যে আশাটা দেখিয়েছিলেন হিমেল, সেই আশাটা যদি ভেঙে যায়, আমার কিন্তু জীবনে বেঁচে থাকার আর কোনো মানে থাকবে না। তাহলে আপনার সাময়িক মোহের জন্য আমার জীবনটা নষ্ট করবেন না প্লিজ। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনিও তো বদলে যেতে পারেন নয়নতারা। ভুল বললাম কি আমি কিছু? নয়নতারা জোর গলায় বলল, অবশ্যই ভুল বললেন, আমি কখনোই বদলাবো না। আমি নিজেকে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি। তবে আমিও নিজেকে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি কখনো বদলাবো না। এত সন্দেহ থাকলে চলে নাকি? ভালোবাসার যখন কোনো মানুষই নেই তবে তো অপরিচিত কারো হাতটাই ধরতে হবে। তবে ভরসা করে আমার হাতটাই ধরুন। যে কেউই তো আপনাকে ঠকাতে পারে, আবার যে কেউই আপনার জীবনটা গুছিয়েও দিতে পারে। একবার পরখ করে দেখুন না আমি কোন শ্রেণীতে পড়ি। নয়নতারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন রাখছি, কাজের অনেক চাপ। আমি বাড়ি ফিরছি নয়নতারা। এখন রাস্তা দিয়ে একা একা হাঁটছি। পাশে আপনি থাকলে মন্দ হতো না, তাই না? এমন কথা এর আগেও আমি শুনেছি হিমেল, মিথ্যে হয়ে গেছে সেই সব কিছু। বিশ্বাস হয় না আর এইসব আসলে। হিমেল ভাবল কি বলা যায় যেটা নয়নতারার পক্ষে বিশ্বাস করতে সুবিধা হবে। অনেক ভাবনা চিন্তা করে বলল, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিতে পারি আপনাকে। তারপরে প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফিরে আপনার মুখটা দেখতে চাই। আমি নিশ্চিত এই কথাটা আপনাকে কেউ বলেনি। সত্যি এই কথাটা নয়নতারাকে কেউ বলেনি। সোহান তো কখনোই না। সোহান কখনো নয়নতারার সাথে সংসার করার কোনো স্বপ্নের কথা বলেনি। এমনি টুকিটাকি প্রেমালাপ চালিয়েছে। তবে হিমেল সরাসরি ওদের সংসারের কথা বলল। নয়নতারার মনে হলো বোধহয় বিশ্বাস করা যায় মানুষটাকে। সময় তখন সকাল 9টার কাছাকাছি। আকবর সাহেব দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ একটু দেরি হয়ে গিয়েছে। ব্যস্ততার মাঝেই ওনার বাটন ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলেন অপরিচিত একটা নাম্বার। তবে বেশি ভাবনা চিন্তা করলেন না। ব্যবসার সূত্রে অনেক সময়ই এমন অপরিচিত নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করে সালাম দিলেন। অপর পাশ থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠস্বর। আকবর সাহেব কণ্ঠটা ঠিক চিনতে পারলেন না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, চিন্তা করো না, কে বলছেন? অপর পাশ থেকে মমতা বেগমের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে এলো। ভাই সাহেব, আমি মমতা বলছি, হিমেলের মা। মনে নেই আপনাদের বাড়ি গিয়েছিলাম মেয়ে দেখতে? পরিচয় পাওয়ার পর আর চিনতে অসুবিধা হলো না আকবর সাহেবের। তবে প্রশ্নটা হলো উনি কেন ফোন করেছেন। হিমেল যদিও বলেছিল ফোন করবে, তবে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কি করে? আবার কণ্ঠটাও বেশ স্বাভাবিক শোনালো। ইতস্তত গলায় বললেন, হ্যাঁ আপা, বলুন। মমতা বেগম খুব কষ্টে নিজের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বরটা বজায় রেখে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন,
তা ভাই সাহেব, ছেলে তো আমার আপনার মেয়েকে বিয়ে করবে বলে একদম পাগল করে দিচ্ছে। সে মেয়ে আপনার যেমনই হোক, আমার ছেলের ওকেই পছন্দ। জানি না কি জাদু করেছে আপনার মেয়ে আমার ছেলের ওপর, নাকি আপনারা কিছু করলেন, তবে ছেলে আমার ওই মেয়েকেই বিয়ে করবে। মমতা বেগমের পাশে বসা হিমেল কপাল চাপড়ালো। আসলে যত চেষ্টাই করুক না কেন, একটা মানুষের স্বভাব পরিপূর্ণভাবে বদলানো সম্ভব না। ঠিক তেমনই হয়েছে মমতা বেগমের ক্ষেত্রেও। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বোঝানোর পরেও শেষ পর্যন্ত উনি কথার শুরুতেই খোঁচাটা দিয়েই দিলেন। আকবর সাহেব ইতস্তত গলায় বলে উঠলেন, জাদু? আর কি করব আপা? আপনার ছেলের কি করে পছন্দ হয়ে গেল সেটা আপনার ছেলেই তো ভালো বলতে পারবে, তাই না? প্রশ্ন তো আমারও এটাই। আসলে আমার ছেলের তো পছন্দ হওয়ার কথা ছিল না আপনার মেয়েকে, তবে হয়ে গেল। সে যাই হোক, ছেলে যখন পছন্দ হয়েছে বিয়ে তো দিতেই হবে। ছেলে তো সোজা আমাকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। ভোলা ভালা ছেলেটার যে আমার কি হয়ে গেল ভাই বুঝলাম না। আকবর সাহেবের অস্বস্তি হলো। হিমেল মমতা বেগমের কান থেকে ফোনটা নামিয়ে মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম না মা, খোঁচা না দিতে। তোমার ছেলে ছোট বাচ্চা না, আমাকে কোনো জিনভূত ধরেনি। ঝাড়ফুঁকো তো করালে, তাও কি আমার মাঝে কোনো বদল এসেছে? এ থেকে কি বোঝা যায় না আমার উপরে কোনো কিছুর আসর নেই? স্বাভাবিকভাবে কথা বলো, অপমান করো না ওনাকে। মমতা বেগম মুখ ভেঙচিয়ে বললেন, কথা বলছি তো বিয়ের জন্য, এত উতলা হচ্ছিস কেন? এতদিন তো জোর করে ঠেলেও বিয়ে করাতে পারছিলাম না। অনেক দেরি হয়ে গেছে, সেজন্য এখন করতে চাইছি। কথা বলো ভালো করে, আর পরশুই যাব আমরা। মমতা বেগম আবারও ফোনটা কানে ধরে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, ছেলে জেদ লাগিয়েছে, পরশু যাবে বলছে। তা আমরা পরশু আসছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। আপনি রাজি তো? অবশ্য রাজি না থাকারই বা কি আছে, এমনি এমনি তো আর আমার ছেলেকে বশ করেননি। হিমেল এবার ফোনটা কেড়ে নিল মমতা বেগমের থেকে। নিজে কানে ধরে অপরাধী গলায় আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, মায়ের কথা ধরবেন না। আমার উদ্দেশ্য আপনাকে কিংবা নয়নতারাকে অপমান করা না। বাকিদের কথা বাদ দিন, পরশু বিয়ের দিন তারিখ ঠিক হবে। আর আগেই বলছি, অতিরিক্ত কোনো কিছুর আয়োজন করবেন না। কিছুদিন পর আত্মীয় হব, আর আমি আমার নিজের মানুষদের উপরে কোনো বোঝা হতে চাই না। আকবর সাহেব একটু হেসে উঠে বললেন, তুমি তো একা একাই সিদ্ধান্ত নিয়ে নিতে পারো না বাবা। তোমাকে আমার মেয়ের সাথে আগে কথা বলতে হবে। কষ্ট করে তোমার মাকে জানিয়ে দিও যে আমার মেয়ে এখনো নদীতে ভেসে যায়নি, ওর বাবা এখনো বেঁচে আছে। তোমাকে বশ করে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না। আমি ক্ষমা চাইছি তো আঙ্কেল আপনার কাছে। তোমায় ক্ষমা চাইতে হবে না, তবে আমার একটু ভাবতে হবে। আগে আমার মেয়ে আসুক, ওর সাথে আমার এই বিষয়ে এখনো কোনো কথা হয়নি। ওর সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত হবে। আরও টুকটাক কিছু কথা বলে হিমেল ফোনটা রেখে দিল। ফোনটা রাখতেই মমতা বেগম ক্ষুব্ধ গলায় হিমেলকে উদ্দেশ্য করে বললেন, কথার ধরন দেখেছিস? ওই মেয়ের বাপের এত তেজ থাকবে কেন? আমার হীরের টুকরো ছেলের সাথে ওই কালো মেয়ের বিয়ে দিচ্ছি, ওদের কপাল ভালো, তাতে আবার এত তেজ দেখায় কোন কাজে? হিমেল বিরক্তিকর গলায় বলে উঠল, প্লিজ মা, এমন নিচু মন মানসিকতার কথা বলো না আমায়। আমার খারাপ লাগে ভাবতে যে আমার মায়ের মানসিকতা এমন। তুমি ছেলের মার জন্য কি মেয়ের বাবার মাথা কিনে নিয়েছো? ওরা ওদের মেয়ে দিচ্ছে আমাদের সংসারে, আমাদের দেখাশোনা করার জন্য। আমাদের ওনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত মা। তুমি তোমার ছেলেকে ওদের বাড়ি পাঠাচ্ছ না। ওরা নিজেদের এত বছরে আদরে পালা মেয়েকে আমাদের হাতে তুলে দিচ্ছে ভরসা করে। তেজ আমাদের দেখানো উচিত না। এসব ঢঙের কথা শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়। মেয়ের বাপের এত তেজ কোনো কালেই মানায় না। আমার বাপেরও এত তেজ ছিল না, তোর বাপেরও ছিল না। ওই কাদেরের বাচ্চার কপাল ভালো ছিল যে তখন আমার এত তেজ ছিল না। জানি না তখন আমার এই তেজগুলো কেন ছিল না। থাকলে ওর পরিবারের করার প্রত্যেকটা অপমানের ঠিকঠাক জবাব দিয়ে দিতাম। আমার বাপের তেজ ছিল না ঠিকই, তবে আমার তেজ আছে। তোমার বাপের কেন ছিল না তা জানি না। বেয়াদবি করছিস কিন্তু হিমেল, আমি তোকে আগেই বলে রাখছি, ওই মেয়ের বাপ যদি কোনো রকম কোনো অপমান করে আমায় কিংবা এমন তেজ দেখায়, আমি কিন্তু বিয়েটা মানব না। হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হিমেল বুঝতে উঠতে পারে না, এই সমাজের মানুষজন এটাই আশা করে যে মেয়ের বাবার মাথায় সবসময় নিচু থাকবে। আর কেন ভাবে যে ছেলেদের পরিবার যা ইচ্ছে তাই করতে পারে? ত্যাগ তো করে মেয়ের পরিবার, তবে কি ছেলের পরিবারের তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত না? সবাই জানে যে মেয়ে জন্মের পর থেকে এতগুলো দিন বাবার বাড়িতে যে সম্মান আর ভালোবাসায় কাটিয়েছে, শ্বশুরবাড়িতে গিয়ে তার এক ফোঁটাও ভালোবাসা পাবে না।
তবুও তো সবাই নিজেদের মেয়েদেরই পাঠায় শ্বশুরবাড়িতে। সেই মেয়েটা নিজের পরিবার, নিজের আপনজন সব কিছু ছেড়ে একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যে মেয়েটা নিজের বাবার বাড়িতে কখনো এক গ্লাস পানি অবধি ঢেলে খায় না, সেই মেয়েটাও শ্বশুরবাড়িতে এসে পুরো সংসারের দায়িত্ব নেয়। সবার জন্য রান্না বান্না করে 3 বেলা, সবার মন রক্ষা করে চলার চেষ্টা করে। তবে কি ছেলের পরিবারের কৃতজ্ঞ হওয়া উচিত নয় সেই মেয়ে আর তার পরিবারের প্রতি? তবে না, দিন শেষে মেয়ের পরিবারকেই ছেলের পরিবারের সামনে মাথা নিচু করে থাকতে হবে। হিমেল বুঝল রাগারাগি করে মাকে কিছু বোঝানো সম্ভব না। ওনার মানসিকতাটাই এইভাবে তৈরি হয়ে এসেছে, উনি এইভাবেই সব কিছু দেখে এসেছেন। হিমেল বসা অবস্থাতেই মমতা বেগমের দিকে একটু এগিয়ে গিয়ে 2 হাতে ওনাকে জড়িয়ে ধরল। প্রথমে একটু রাগ দেখালেন হিমেলকে, নিজের থেকে সরানোর চেষ্টা করলেন, তবে হিমেল ছাড়ল না। মমতা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি চাও না মা তোমার ছেলে ভালো থাকুক? আমি তো জানি আমার মা কখনো চায় না যে আমি খারাপ থাকি। আমার মা নিজের থেকেও আমায় বেশি ভালোবাসে। আমি জানি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। নিচে না খেয়ে আমার মা আমাকে খাইয়েছে। তবে আজ যখন আমি তোমার থেকে নিজের মুখে কিছু চাইছি, তুমি আমায় দেবে না মা? মমতা বেগমের চোখ দুটো ছল ছল করে উঠল, কান্না মিশ্রিত গলায় বলল, এসব বলে আমায় বিয়েতে রাজি করাতে চাইছিস? হ্যাঁ চাইছি তো। তোমার অমতে আমি বিয়ে করতে চাই না মা, আর নয়নতারাকে আমি ছাড়তেও পারবো না। তুমি একবার ওনার সাথে একটু কথা বলে দেখো, তুমি বুঝতে পারবে উনি কতটা সহজ সরল। বড় ভাবি তো তোমার একটা কথাও শোনে না, তোমার বিন্দুমাত্র সম্মান করে না। কিন্তু তুমি দেখো, নয়নতারা তোমায় খুব সম্মান করবে। উনি পরিবারের গুরুত্ব বোঝেন, উনি সম্পর্কের মূল্য বোঝেন। মমতা বেগম এবার একটু শব্দ করে কেঁদে উঠে বললেন, হাসানকেও তোর মতন আদর যত্ন করে বড় করে তুলেছি, কিন্তু বিয়ের পরে ছেলেটা বদলে গেছে। এখন মা 3 বেলা খায় কিনা সে খোঁজটাও নেয় না। কাজ শেষে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে যায়। একবার একটু খোঁজও নেয় না আমার, যে আমি এমন আছি, কি করছি, শরীর ভালো কিনা। ওর বউ সারা দিন আমার সাথে কত ঝগড়াঝাটি করে, তবুও মুখ ফুটে কোনো কিছু প্রতিবাদ করে না। আমার মনে কি কষ্ট কম জমা হয়ে আছে নাকি? তো ভাইয়ের রাগ আমার উপরে দেখাচ্ছ কেন? কারণ আমি বুঝতে পারছি তুইও বদলে যাবি। বিয়ের আগেই যা বউ বউ করছিস, বিয়ের পর তো মায়ের কথা মনেই থাকবে না। বুড়ো বয়সে আমায় না ভিক্ষে করে খেতে হয়। হিমেল আলতো করে মমতা বেগমের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার ছেলে যতদিন বেঁচে আছে তোমার কারো কাছে হাত পাততে হবে না। তোমার বড় ছেলের মেরুদণ্ড ভেঙে গেছে মা, সেজন্য এখন বইয়ের কথায় মাকে অবহেলা করে। তবে আমি এমন না, আমি না আমার স্ত্রীর অসম্মান সহ্য করব, আর না আমার মায়ের অসম্মান সহ্য করব। তবে তোমার কাছে জাস্ট একটা অনুরোধ, তুমি কখনো নয়নতারাকে অসম্মান করো না। আর উনি তোমাকে কি করে সম্মান করবেন সেই দায়িত্ব আমার। তুমি শুধু আমার সম্মানটা রেখো, আর হাসি মুখে আমার বিয়েতে উপস্থিত থেকো। ঠিক আছে ঠিক আছে, হলাম রাজি। তবে একটা কথা আমি তোকে বলে রাখছি, ওই মেয়ের বাবা যেন আমার সামনে বেশি তেজ না দেখায়। আমার হীরের টুকরো ছেলেকে দিচ্ছি, ওদের কৃতজ্ঞ থাকা উচিত। হিমেল ভাবল ব্যাপারটা এমন হয়ে গেল না যে লাউ সেই কদু। মানে ঘুরে ফিরে আমেনা বেগম সেই একই জায়গায় এসে উপস্থিত হলেন। তবে এখন আর হিমেল কোনো কথা বাড়ালো না, আর ভালো লাগছে না এইসব ঝামেলা। বিয়েটা হয়ে গেলে এবার বাঁচে। একটা বউ হিমেলের ভীষণ দরকার। বিরতিহীনভাবে নিজের ঘরে পায়চারি করে যাচ্ছে মারুফা, সমানে একই কথা বলে যাচ্ছেন। কি করে এটা সম্ভব? সত্যি বলতে ওনার অবিশ্বাস হওয়াটাও অস্বাভাবিক কিছু না। এমন কিছু হওয়ার তো কথা ছিল না। যেখানে পাত্রী হিসাবে নয়নতারাকে দেখতেই আসেনি, সেখানে আবার বিয়েতে রাজিও হয়ে গেল, তাও আবার এতদিন পরে সেই খবরটা জানাচ্ছে। অবাক হওয়াটাই তো স্বাভাবিক। নিজের মেয়ের খোঁজ সম্পর্কে যে মারুফা ভীষণ চিন্তিত। এক পর্যায়ে গিয়ে আকবর সাহেব বিরক্তিকর গলায় বলে উঠলেন, একটু শান্তভাবে বসবে তুমি মারুফা? মারুফা শান্ত হতে পারল না। অস্থির চিত্তে পায়চারি করতে করতে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, তুমি কি ভাবে আমায় শান্ত হতে বলছো? তোমার কি সন্দেহ হচ্ছে না ওদের ওপর? ওই ছেলে কেন নয়নকে বিয়ে করতে রাজি হলো? অমন সুন্দর হীরের টুকরো ছেলে কি করে আমার মেয়েকে পছন্দ করলো? এতে তোমার সন্দেহ হচ্ছে না? এখানে সন্দেহ হওয়াটা কি আছে? কি করবে ওরা তোমার মেয়ের সাথে? তুমি বিচক্ষণ মানুষ, কি করতে পারে সেটা তুমি খুঁজে বের করবে। আকবর সাহেব দ্বিগুণ বিরক্তিকর কণ্ঠে বলে উঠলেন, যেহেতু আমি বিচক্ষণ মানুষ সেটা জানো, তবে আমার উপরে ভরসা করে চুপ থাকো। এই পর্যায়ে মারুফা থেমে গেল। কপাল কুঁচকে আকবর সাহেবের দিকে তাকিয়ে বলল, ওর মতামতের কি আছে এখানে?
মারুফা গুটি গুটি পায়ে আকবর সাহেবের দিকে এগিয়ে এসে বললেন, মাথা ঠিক আছে তোমার? মেয়ের জন্য একটা সম্বন্ধ পেয়েছো, তাও আবার অমন বাড়ি থেকে, না করে দিবে কেন? মারুফা একটু ভ্যাবাচাকা খেলেন, তবে খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, আরে আমার কথাও অত ধরতে আছে নাকি? আসলে হঠাৎ করে মেয়ের বিয়ের কথা শুনে না মাথা আমার কেমন যেন এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ গো, তোমার কি মনে হয় ছেলেটা ভালো তো? আবার কোনো বদ মতলব নেই তো? আকবর সাহেব কণ্ঠটা এবার কোমল করে বললেন,